রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়। করতোয়া নদীকে বাঁচাতে খনন কাজের ৪৭ কোটি টাকাই পানিতে। আসছে অতিথি পাখি, মরছে শিকারির থাবায়। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিকেল থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মত বিনিময় কার্যক্রম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টায় বিএনপির সাথে বৈঠক দিয়ে শুরু হবে এ কার্যক্রম। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল সেখানে অংশ নেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেবেন। পরে জামায়াতের আমির সংবাদ সম্মেলন করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আমরা তো ইতিমধ্যেই জানি বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? মোটামুটি বলা যায় যে শুরু হবে, তার জন্যই মোটামুটি রাজনৈতিক সকল দলগুলো এখানে ইতিমধ্যে চলে এসেছেন। সেসব দলের প্রতিনিধিরা বিএনপির পক্ষ থেকে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এখানে চলে এসেছেন। ঠিক একইভাবে জামায়াতের পক্ষ থেকেও একটা শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের টিম এখানে ইতিমধ্যে পৌঁছেছেন এবং কি আমরা অপেক্ষা করছি। যে দেখতেই পাচ্ছেন যে আমরা বেশ দূরত্বে বজায় রেখে এখানে থাকতে হচ্ছে এবং এখানে ইতিমধ্যে পিছনের দিকে দেখতে পাচ্ছি যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর লোকজন ইতিমধ্যে চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এখানে আসবেন এবং কি আনুষ্ঠানিক যে এখানের বৈঠক সেটি হবে। আপনারা জানেন যে ৪টার সময় এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ৪টায় হওয়ার কথা, কিন্তু আমরা যতটুকু দেখছি যে সেই লক্ষ্যে এখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে ইতিমধ্যে পৌঁছেছেন এবং কি প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে আসলে তারপর এখানে বসবেন। বৈঠক যেটা আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আরেকটা বিষয় একটু জানি, এখানে অন্যান্য দলের মধ্যেও এলডিপির অলি আহমেদ এখানে এসেছিলেন এবং কি আমরা যেটি দেখতে পেয়েছি যে ফরেন সার্ভিস একাডেমির মূল যে গেট সেই প্রবেশদ্বারে তিনি উপস্থিত হন এবং এখানে যারা যারা এখানে আমন্ত্রিত হয়েছেন তাদের তালিকা ছিল, সেই তালিকায় এই এলডিপি নেতার নাম ছিল না, যে তিনি পরবর্তীতে দেখা গিয়েছে এখান থেকে অনেকটা রুষ্ট হয়ে এখান থেকে তিনি চলে গিয়েছেন এবং তার সাথে যারা এসেছিলেন তার যারা সমর্থক যারা এসেছিলেন, দলের নেতা কর্মীরা এসেছিলেন, তারাও এখান থেকে চলে গিয়েছেন এবং কি সার্বিকভাবে আমরা এখানে যেটি দেখছি যে মানুষজনেরও কিন্তু এখানে আনাগোনা আছে এবং প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন যে আসলে রাজনৈতিক যে আমাদের অবস্থান, রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা আসলে কি হতে চলেছে এবং কি হবে, এবং এই যে জাতীয় ঐক্যর যেটি ডাক দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর যে মতামত সেটি তারা কিভাবে দিবে, কি দেবেন, এই বিষয়গুলো নিয়ে মানুষজনের মধ্যে একটি আগ্রহের জায়গা রয়েছে এবং সেটি আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় একটি বিষয় যে ভারতের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এত বৃহৎ একটি রাষ্ট্র, ভারতের সাথে যে টানাপোড়েন চলছে, সম্পর্কের টানাপোড়েন, সেটি নিয়েও আলোচনা চলছে এবং সেখানে আসলে দেখার বিষয় যে আমরা সেই বিষয়টিকে কিভাবে দেখি এবং বাংলাদেশের যে অবস্থান সেটি কেমনটি হয় এবং এই জাতীয় ঐক্য থেকে যে ডাক দেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো আসলে ভাবছে সেটি কিন্তু আসলে সরকার প্রধান এখানে জানবেন এবং পরবর্তীতে একটি সিদ্ধান্ত এখান থেকে
সম্রাট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে ছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, তিনি জানাচ্ছিলেন সেখান থেকে বিস্তারিত। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ফেনী বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের আন্তর্জাতিক সীমান্ত আইন বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফেনীর ছাত্র জনতা। সকালে ফেনীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিলোনিয়া বন্দর সীমান্ত এলাকায় যান শিক্ষার্থীরা। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আগরতলার ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের উচিত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। এছাড়া দেশের প্রশ্নে ও যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র জনতা এক হয়ে জীবন দিতেও প্রস্তুত বলে জানান তারা। নদীর খবর। বগুড়ার বুক চিরে চলে যাওয়া মৃতপ্রায় করতোয়া নদীকে বাঁচাতে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল খনন কাজ। ২০ কিলোমিটার এলাকা খননের জন্য বরাদ্দ ৪৭ কোটি ১৩ লাখ টাকা। কিন্তু বর্ষা শুরুর ঠিক আগে আগে খনন করায় মাটি আবার নেমে গেছে নদীতেই। জেলাবাসীর মন্তব্য, সরকারি টাকাটা শেষ পর্যন্ত পানিতেই গেছে। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। করতোয়া নদী খনন হবে, দুই পারে তৈরি হবে চলাচলের দৃষ্টিনন্দন সড়ক। প্রকল্প বরাদ্দের শুরুতে শোনা গিয়েছিল এমনই আশার বাণী, কিন্তু বর্ষা মৌসুমের আগে শুরু হলো কাজ। এটিএন নিউজে সংবাদ প্রচার হলো। অসময়ে করতোয়া নদী খননে কতটুকু লাভবান হবেন বগুড়াবাসী। প্রথম দিকে সামান্য কিছু মাটি তোলা হয়েছিল, কিন্তু বর্ষায় খনন করায় সিংহভাগ মাটি আবার নদীতেই নেমে গেছে। প্রশ্ন উঠছে, তাতে কার লাভ হলো? যেখানের মাটি সেখানেই চলে গেছে, এখানে জনগণের কোনো কাজে কল্যাণের আসে নাই। বর্ষার পরপরই নদী আবার ভরাট হয়ে যায়, আগেকার মতো হয়ে যায়, কারণ এখানকার যে খনন কার্যটা এখানে পুরোপুরি সঠিকভাবে করা হয়নি। পানি প্রবাহিত হওয়া, সেই পানি কিন্তু প্রবাহিত হচ্ছে না। দেখেন এখানে আপনি একদম স্ট্যাগ হয়ে আছে, বদ্ধ হয়ে আছে আমাদের এই কচুরি পানাগুলো। জেলা পাউবোর শীর্ষ কর্মকর্তা বলছে, বরাদ্দের ৪৭ কোটি ১৩ লাখ টাকার মধ্যে খরচ হয়েছে ৩৮ কোটি টাকা। নদী খননের পর ৫০ লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে বলেও দাবি পাউবোর। তাহলে কোনটা সত্যি? এই প্রশ্নে উত্তর মেলে অন্য প্রসঙ্গে। বর্তমানে প্রকল্পের কাজ চলমান, বর্তমানে অগ্রগতি ৭০%। যেহেতু কাজ চলমান, আমাদের জুন ২৫-এ এই প্রকল্পের সমুদয় কাজ সমাপ্ত হবে। প্রাণহীন করতোয়া যখন মরাখালে পরিণত হলো, তখন সবার মনে প্রশ্ন ছিল, নদী কি কোনোদিন তার ঐতিহ্য ফিরে পাবে? খননের পর একই প্রশ্ন বগুড়াবাসীর। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া। এদিকে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে থাকা রংপুরের শ্যামা সুন্দরী খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে নগরীর কেরানীপাড়া এলাকা থেকে অবৈধ স্থাপনা অপসারণ কাজ শুরু হয়। এ সময় খালের জায়গা দখল করে দুই পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। জেলা প্রশাসন জানায়, এরই মধ্যে ১১৭ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। বাকিদের চিহ্নিত করা সহ এই উচ্ছেদ অভিযান চলবে। নগরবাসীর দাবি, উচ্ছেদ অভিযান যেন আগের মতো বন্ধ হয়ে না যায়। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজ ৪ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় জামালপুরের ধানুয়া কামালপুর রণাঙ্গন এবং শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি। স্বাধীন বাংলার আকাশে ওড়ে বিজয়ের পতাকা। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধার অন্যতম বীর সেনানী কর্নেল আবু তাহের বীর উত্তম। ১১ নম্বর সেক্টরে ৩,০০০ নিয়মিত বাহিনী ও ১৯,০০০ গণবাহিনী সহ মোট মুক্তিযোদ্ধা ছিলেন ২২,০০০। ১৩ নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে ও ভারতীয় বাহিনীর সহায়তায়
কামালপুর পাক সেনা ক্যাম্পে পরিকল্পনা মাফিক আক্রমণ করা হয়। সম্মুখ যুদ্ধে কামালপুরের শত্রুপক্ষের একজন মেজর সহ 2 কোম্পানি পাকিস্তানি সেনা নিহত হয়। 14 নভেম্বর পাকিস্তানি সেনাদের একটি মর্টার সেলের আঘাতে সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের গুরুতর আহত হন। সামরিক অভিযানের পূর্ব পরিকল্পনা অনুযায়ী 24 নভেম্বর থেকে কামালপুর পাকিস্তানি সেনা ক্যাম্প অবরোধ করে রাখেন বীর মুক্তিযোদ্ধারা। 4 ডিসেম্বর গ্যারিসন অফিসার আহসান মালিক সহ বেলুচ, পাঠান ও পাঞ্জাবি সৈন্যের 162 জনের একটি দল আনুষ্ঠানিকভাবে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের পর শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। একই দিনে কামালপুর দুর্গ পতনের আগাম সংবাদ পেয়ে 3 ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের মনোবল ভেঙে পড়লে রাত আনুমানিক 1:30টায় ছিনাইগাতির শালচূড়া ক্যাম্পের পাকিস্তানি বাহিনী পিছু হটে। এরপর আহমদনগর পাকিস্তানি বাহিনীর হেডকোয়ার্টারের সৈনিকদের সঙ্গে নিয়ে রাতেই মোল্লাপাড়া ক্যাম্প গুটিয়ে শেরপুর শহরে আশ্রয় নেয়। এভাবে রাতের আধারেই ঝিনাইগাতি শত্রুমুক্ত হয়। আসছে শীত, আসতে শুরু করেছে অতিথি পাখি। শত শত অতিথি পাখির কলকাকুলিতে মুখর হবিগঞ্জের হাওর বিল। অথচ অতিথি পাখির শিকারে মেতে আছে একটি প্রভাবশালী মহল। কয়েকটি হাওর ঘুরে হবিগঞ্জ থেকে আব্দুল হালিম জানিয়েছেন। বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। প্রতি বছরে শীতের শুরুতে অতিথি হয়ে আসে ভিনদেশি পাখি। হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঝাঁক বেঁধে এদেশে আসে তারা, খুঁজে নেয় নিরাপদ স্থান, জলাশয় ও বনাঞ্চল। এবারও হবিগঞ্জের বানিয়াচংয়ে লক্ষ্মীবাউর জলাবন সহ বিভিন্ন হাওরে এসেছে বক, লেঞ্জা, কালিম, সারস, পানকৌড়ি, বুনোহাঁস, কাদাখোঁচা ও জলপিপিরা। ডানা মেলে তারা উঠছে, ঘুরছে আর মেতে উঠছে জলকেলিতে। তাদের কিচিরমিচিরে মুখর চারপাশ। অনেক পাখিপ্রেমী দেখতে আসছেন চোখ জুড়ানো এই দৃশ্য। পাখিগুলা দেখতে খুব সুন্দর, হাওরে যখন উড়াউড়ি করে। তো কিছু অসাধু মহল বন্দুক দিয়ে প্রভাব খাটিয়ে হাওর থেকে পাখিগুলা শিকার করে বাজারের মধ্যে এনে বিক্রি করে। আমাদের এখানে কিছু মানুষ আছেন যাদেরকে বললেও বোঝানো যায় না, তারা এই পাখিগুলোকে বিষ দিয়ে, ধান ক্ষেতের মধ্যে জাল দিয়ে বিষ দিয়ে নিধন করে। উল্টো চিত্র রয়েছে, শিকারীর হাতে ধরা পড়ছে অতিথি পাখি। যে সুন্দর প্রাণগুলোকে আতিথ্য ও নিরাপত্তা দেওয়ার কথা, বন্দুক হাতে তাদেরই হত্যা করছে এলাকার প্রভাবশালী একদল মানুষ। যারা বন্দুক আমরা পরিচিত মানুষ আর বন্ধু মানুষ, তখন আইয়া তো না করতে পারতাম। পাখিগুলোকে মেরে ফেলা মানে পরিবেশের সংকট দেখা দেওয়া। আমরা মনে করি যে পরিবেশের জন্য এই পাখিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখি। অতিথি পাখিরা যেখানে তাদের খাদ্যের নিশ্চয়তা ও নিরাপদ আশ্রয় পাবে, সেখানেই চলে যাবে। তাদের আতিথ্য দেয়া আমাদের কর্তব্য। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এমন অভিযোগে এক হিন্দু যুবকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক আকাশ দাসকে আটক করেছে পুলিশ। আকাশ দাস দোয়ারা বাজার উপজেলার মংলারগাঁও এলাকার প্রফুল্ল দাসের ছেলে। পুলিশ জানায়, ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। এক পর্যায়ে আকাশ দাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় তারা। পরিস্থিতি সামাল দিয়ে উপজেলা সদরে সেনাবাহিনী আসার পর আকাশ দাসকে আটক করে দোয়ারা বাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা। গত 27 নভেম্বর দীঘিনালা সড়কের যৌথ খামার এলাকায় 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা চেষ্টা করে গোপীনাথ ত্রিপুরা। এ ঘটনায় এলাকাবাসী গোপীনাথকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে কারাগারে রয়েছে অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরা। আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথে থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে বিএনপির দিনব্যাপী চলা কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সার্কের উন্নয়ন সম্পর্কে সার্কের বাক্যগুলো সার্কের উন্নয়ন সম্পর্কে যদি কার্যকরী করা বলে ভালো হতো। আর আমার একটা বিষয় হচ্ছে কি, আগামীতে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে, তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের ফরেন পলিসি কি হতে পারে। কি জন্য আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমরা ফারাক্কা বাঁধ নিয়ে গঙ্গার পানির হিসাব বন্টন পেয়েছি। এমনকি ওই যে কাদেরিয়া বাহিনী ওরা কিন্তু ইন্ডিয়া থেকে উইথড্র হয়েছিল, তখন কিন্তু মরজিদ দেশাই প্রাইম মিনিস্টার ছিলেন আর কি। জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ছিল পজিটিভ ছিল আর কি। এখন আমরা যদি আগামীতে আপনি সরকার গঠন করেন তখন ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে আর কি, ফরেন পলিসি কি হতে পারে। ধন্যবাদ। এই ব্যাপারে একটু রেসপন্স আমি করি, তারপর হয়তো চেয়ারম্যান স্যার হয়তো তাকে আরও বেশি সমৃদ্ধ করবেন। সেটা যে সার্ক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন। তিনি কিন্তু এই আঞ্চলিক সহযোগিতার স্বপ্ন দেখেছিলেন এই আঞ্চলিক উন্নয়নের কথা চিন্তা করে, এবং একটি আঞ্চলিক উন্নয়নের ভাবনাটা তখনই সফল হতে পারে যখন প্রত্যেকটি দেশ এই অঞ্চলের মধ্যে যারা রয়েছে তারা যদি সবাই আন্তরিকভাবে যদি সেটাকে সফল করবার চেষ্টা করে। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পলিসির আলাদা কিছু হবে না। সার্ককে পুনর্জীবিত করার চেষ্টা এবং এখান থেকে অর্থনৈতিক এবং অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো পাওয়া সম্ভব আমাদের সার্কের সদস্য হিসাবে সেটা পাওয়ার চেষ্টা যেমন করা হবে, এটা একদিকে সত্যি। আর ফরেন পলিসির ক্ষেত্রে 18-19 নম্বরে তো পরিষ্কার বলা আছে যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ হবে সবচেয়ে আগে অগ্রগণ্য। আমরা আমাদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো রকম কোনো পলিসি করব না, এবং সেখানে নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সবচাইতে আগে অগ্রাধিকার পাবে। এবং বাংলাদেশ দেশ হিসেবে ছোট কি বড় সেটি কথা না, একটি দেশ তার ন্যায্যতা, তার মর্যাদা এবং সম অধিকারের বাংলাদেশ, এই বিবেচনাটাই হবে আমাদের ফরেন পলিসি বা বৈদেশিক নীতির প্রধান কারণ। এটা ভারত বলে শুধু কথা না, যে কোনো দেশের জন্য প্রযোজ্য। তবে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী, তাদেরকেও এই সত্যটাকে বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থে তাদের সাথে বন্ধুসুলভ আচরণই চাই। কারণ এটা আপনি যেটা বললেন যে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে অসম্মান করেছে। আমরা মনে করি যে বাংলাদেশে একটি পরাজিত শক্তি ছিল, যারা স্বৈরাচারী শক্তি ছিল, সেটির পরাজয় হয়েছে। এটা ভারত যেন ব্যক্তিগতভাবে তাদের পরাজয় বলে যেন মনে না করে, আমাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক যদি তারা রক্ষা করতে চায়, তাহলে এই অঞ্চলের যে শান্তি সমৃদ্ধি সেটা বাংলাদেশ এবং ভারত দুটা দেশের জন্যই কল্যাণকর হবে। এই উপলব্ধিটা ভারত যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, আমার মনে হয় সেটাই ততই তাড়াতাড়ি মঙ্গল। আচ্ছা, আপনি প্রশ্ন একটু সাপ্লিমেন্ট করছি স্যার। যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সার্ক প্রতিষ্ঠা করার, ওনাকে স্বপ্নদ্রষ্টা বলা হয়। উনি নিজে সার্ক সৃষ্টি করে যেতে পারেননি, কিন্তু সার্কের স্বপ্ন দেখেছিলেন। সেটা পরবর্তীকালে এসে সার্ক সৃষ্টি হয়েছে এবং সার্ক খুব সুন্দরভাবে ভালোভাবে এই দেশে আঞ্চলিক উন্নয়নের জন্য কাজ করে গেছে। আনফর্চুনেটলি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের অসহযোগিতার কারণে আমি বলবো যে সার্কটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যায়, এবং এটা যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেটা অন্য রিজিওনাল কোঅপারেশনের দিকে চলে গেছে। এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমাদের রিজিওনাল কোঅপারেশন ছাড়া আমাদের উন্নতি সম্ভব নয়। এবং এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।